আসর করে ফেলেছো? আমার আদরের টেস্ট একবার নিতে। এবার তে আর চুপ করে থাকতে পারলো না, মাথা ঘুরিয়ে দিয়ে বেগমের দিকে ফিরল। আপনার থেকে কম আর বেশি যেমনই আদর করুক, কিন্তু আপনার মতো জানোয়ার না। কালকে এত কিছু হওয়ার পরে যদি আপনার শিক্ষা না হয়, আর কিছুতেই শিক্ষা হবে না। বেগম কিছু বলার আগেই তে ঝটপট রুমে চলে গেল। বেগমের সাথে কথা বলতেও তার রুচিতে বাধে। বেগম অপলকদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। এটুকু মেয়ে তাকে এভাবে কথা শোনালো। পছন্দের মেয়ে যখন অন্য কারো রুমে ঢুকে যায় তখন কেমন লাগে? তার এখন ইচ্ছে করছে তেকে মাথায় তুলে আছাড় দিয়ে ফেলতে। সে দাঁত কিরমির করে রুমের দিকে পা বাড়ায়। তে রুমে এসে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। জাংকুক তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তে বারান্দায় গিয়ে দাঁড়ায়। আর মাত্র কয়েকদিন পর বেগম চলে যাবে। বেগম চলে গেলেই তে শান্তি পাবে। আর যাই হোক, কোনো অসভ্য লোক নিয়ে তো আর একবারের মধ্যে থাকা যায় না। তে অন্যমনস্ক হয়ে ভোরের আদরে কুয়াশা দেখে। শহরে গ্রামের মতো অত ঘন কুয়াশা পড়ে না। কুয়াশার দিকে তাকিয়েই তে গ্রামকে মিস করতে থাকে। হঠাৎ উপলব্ধি করে পাশে কেউ দাঁড়িয়ে আছে। তে মাথা ঘোরাতে চাইলেও ঘোরাতে পারে না। জাংকুক দুদিকে দুহাত দিয়ে তাকে বন্দি করে ফেলেছে। তে মুচকি হাসে। অসামান্যভাবে তার বুকে মাদল বাজতে শুরু করে। জাংকুকের দিকে না তাকিয়েই আমতা আমতা করে বলে, আমার না একটু একটু কাজ আছে, সরুন। তের অহেতুক বাহানায় জাংকুক হাসে। আমার থেকেও ইম্পর্টেন্ট কি কাজ তোমার? জাংকুক কিছুটা তের দিকে চেপে আসে। তে চোখ বন্ধ করে নেয়। জাংকুককে ভালো লাগে ঠিকই, কিন্তু কাছে আসলে ভয়ও লাগে। অনুভূতির তাপে বুক কাঁপে। সে মাথা ঝাঁকিয়ে বলল, রান্নাঘরে যাব। জাংকুক তের কাপা গলার কথা শুনে হাসে। হাতের কাঁপন দেখে বলল, এখন না গেলেও হবে। তে চুপ হয়ে যায়, মাথা নিচু করে রাখে। জাংকুকদের কাঁপাকাঁপি দেখে বলল, তোমার কি মৃগী রোগ আছে নাকি? মানে? এই যে আমি কাছে আসলে এমন কাঁপতে থাকো, মনে হয় আমি কোনো জ্বলন্ত আগুনের লাভা, কাছে গেলে ঝলসে যাবে। তে মাথা নিচু করে নেয়। সে কিভাবে বলবে যে জাংকুক আসলেই আগুন? যে আগুন কাছে আসলেই তের অন্তরাত্মা কেমন এক অচেনা আগুনে পুড়ে যায়। যে আগুনের তাপ সওয়া যায় না, নেওয়া যায় না, কিন্তু তাপের জ্বালা পোড়া অনুভব করতে ভালো লাগে। তে মনের এই টানাপোড়েনে বেশ বিরক্ত। জাংকুকদের নিশ্চুপতা দেখে বলল, কিছু বলছো না যে? কি বলবো? তোমার বর কি আগুন? না। তাহলে এভাবে পিছলাও কেন? হ্যাঁ? জাংকুক তের দিকে আরো খানিকটা চেপে আসে। আস্তে করে বলল, তাহলে এভাবে পিছাও কেন? হ্যাঁ? জাংকুকের গায়ের স্পর্শ পেয়ে তের ঠোঁট সামান্য ফাঁকা করে শ্বাস ফেলে। গলা সামান্য জোর এনে বলল, আপনি এত খারাপ? বেশি খারাপ, একদম বেশি। তে বুঝলো জাংকুক মানুষটা বেশ দুষ্টু। এর হাত থেকে ছাড়া পাওয়া মুশকিল। তারপরও সামান্য সাহস করে জাংকুকের সামনে হাত দেখিয়ে বলল, দেখুন দেখুন, সামনেটা কি? কই? জাংকুককে ফাঁকি দিয়ে তে ছুটে পালিয়ে যায়। তে চলে যাওয়ার পর জাংকুকের বোধগম্য হয় যে তে এখান থেকে চলে যাওয়ার জন্য তাকে মিথ্যে বলেছে। মুচকি হেসে মাথা চুলকে বলল, পালাও পাখি, যত ইচ্ছে পালাও, সময় হলে ঠিকই খাঁচায় আসবে। জাংকুক অফিস থেকে 5 দিনের ছুটি নেয়। বিয়ে যেহেতু করেছে, এখন স্ত্রীর সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার কর্তব্য তার। যতদিন না বেগম কানাডা যাচ্ছে ততদিন তেকে একা ছাড়ার কোনো মানেই হয় না। কথায় আছে না, কুকুরের লেজ তেল দিয়ে মালিশ করলেও সোজা হয় না। তেমনি বেগমের মতো অসভ্য এত তাড়াতাড়ি শুধরাবার না। তার চোখ যে তের উপর আছে সেটা আর কেউ লক্ষ্য না করলেও জাংকুক লক্ষ্য করেছে। তাই তো অফিস থেকে ছুটি নিয়েছে। বাচ্চা বউ যেহেতু বিয়ে করেছে, বাচ্চাটাকে দেখে দেখেও তো রাখতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাটা তার কাছে ধরা দিচ্ছে না। তে সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছে, তার মায়ের বগল ছাড়া হচ্ছে না। জাংকুক কয়েকবার নানা বাহানায় রান্নাঘরে গিয়েছে, তেকে চোখের ইশারায় রুমে আসতে বলেছে। কিন্তু কিসের কি, যেই লাউ সেই কদু। বাচ্চা বউ এই দামড়া জামাইয়ের ইশারা বুঝে না, কিংবা বুঝেও সে সাড়া দিচ্ছে না। জাংকুক পায়ের উপর পা তুলে সোফায় আরাম করে বসে। সোফা থেকে রান্নাঘরের চিত্র দেখা যাচ্ছে। জাংকুক এক ধ্যানে তেকে দেখে, কিন্তু আশ্চর্যের কথা হলো তে একবারও জাংকুকের দিকে তাকাচ্ছে না। জাংকুক মনে মনে ভাবে, তে এখন তো পাত্তা দিচ্ছ না আমাকে। আমি এমন পাগল বানাবো যে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে জাংকুকের নাম জপবে। অপেক্ষা করো সোনা। জাংকুক যে বারবার নানা বাহানায় রান্নাঘরে আসছে এটাতে বেশ বুঝতে পারছে। আর বুঝতে পেরেই মুখে লাজুক হাসি ফুটে
আবার মিলিয়ে যাচ্ছে। জাঙ্কুক যে তার সঙ্গ চাইছে এটা সে বুঝেছে, কিন্তু ইচ্ছে করেই রুমে যায়নি। জাঙ্কুক সামনে যেতে কেমন যেন লাগে, অজানা আতঙ্কে শরীর হিম হয়ে আসে। কিন্তু দুষ্টু মন যে জাঙ্কুকের কাছে যেতে চায়, জাঙ্কুকের শীতল চোখের চাহনি সারা অঙ্গে মাখতে চায়। হ্যাঁ, এটা সত্য যে জাঙ্কুককে একান্ত পুরুষ হিসেবে চাইতো, আর সৃষ্টিকর্তার ইশারায় জাঙ্কুক এখন তার স্বামী। কথা সেটা না, কথা হচ্ছে জাঙ্কুক যে তার স্বামী, এর উপর তার পূর্ণ অধিকার আছে। জাঙ্কুক যেভাবে চাইবে সেভাবেই প্রেয়সীকে রাঙাতে পারবে। এটা ভাবলেই এদের মরে যেতে ইচ্ছে করে। জাঙ্কুকের পাগল করা চাহনি দেখে নিজেকে সারাক্ষণ লুকিয়ে রাখতে মন চায়। তাই তো সকাল থেকেই শাশুড়ির কাছে এটা সেটা কাজ করার নামে রান্নাঘরে নিজেকে আটকে রেখেছে। কিন্তু জাঙ্কুক বারবার এটা ওটার বাহানায় আসছে, চোখের ইশারায় তেকে কাছে ডাকছে, আর এখন বাবু সেজে সোফায় বসে তাকিয়েই দেখছে। জাঙ্কুকের করা প্রতিটা কাজ যে লক্ষ্য করছে, আর লক্ষ্য করেই লজ্জায় কাটা কাটা হয়ে যাচ্ছে মন। অবুঝ না, জাঙ্কুকের চাহিদাটা ঠিক বুঝে। আর না বুঝার কি আছে, একটা বিবাহিত পুরুষ কি বাসনা স্ত্রীর পেছনে পেছনে ঘুরে, এটা আর কেউ না বুঝলেও স্বয়ং স্ত্রী বোঝে। মুচকি হেসে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের তাকানো দেখে দাঁত বের করে হাসে, তারপর ফটাফট কয়েকটা বাম চোখ মেরে দেয়। শুধু চোখ মেরেই ক্ষান্ত থাকে না, চোখ মারার পরে ঠোঁট গলে এক চুমোও পাঠায়, তারপর আবার মুচকি হাসে। জাঙ্কুকের এমন কাজে তে হতভম্ব হয়ে যায়, মাথা ঘুরিয়ে শাশুড়ির দিকে তাকায়। পাশ থেকে টুনি খিলখিল করে হেসে ওঠে। জিন অনেকক্ষণ ধরেই ছেলের মতিগতি লক্ষ্য করছিলেন, এখন আচমকা মাথা ঘুরিয়ে এহেন কাজ দেখে উনি নিজেও হতভম্ব। কিন্তু বেশরম টুনি ঠিকই খিলখিল করে হেসে ওঠে। জিন টুনিকে ধমকে চুপ করালেও জিমিনকে চুপ করানো গেল না। তের কানে কানে এসে বলল, রুম থেকে বের হয়েছো কেন ভাবি? বেচারা এতিম বাচ্চার মতো চোখ মুখ ঝাপটাচ্ছে, ঠোঁট ফুলাচ্ছে। বিয়ের 1 সপ্তাহ রুম থেকে বেরোনো নিষেধ। যাও যাও, রুমে যাও। তে আস্তে করে বলল, আপু আরে আরে লজ্জা পেও না, আমার মতো ননদ থাকতে চিন্তা কিসের, ঠিকই রুমে ঢুকিয়ে দেব, যাও। শাশুড়ির সামনে এরকম কথায় তে আর কিছু বলতে পারে না, লজ্জায় আড়ষ্ট হয়ে রুমে চলে যায়। এই জাঙ্কুকটা সবার সামনে থেকে লজ্জায় ফেললো। তে সোজা ওয়াশরুমে চলে যায়। রান্নাঘরের তাপে হাত পা ময়লা হয়ে গেছে, হাত পা ধুতে ধুতে ভাবে, এত পাজি কেন এই ছেলে, সবাই কি ভাবছে। ধুর। জিমিন জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়, জাঙ্কুকের দিকে তাকিয়ে হিহি করে হাসে। জাঙ্কুক কপাল কুঁচকে বলল, খালি খালি বলদের মতো হাসোস কেন? তুমি যেই কারণে হাসো সেই কারণটার জন্যই আমি হাসছি। জাঙ্কুক কটমট করে জিমিনের দিকে তাকিয়ে বলল, একদম বেশি পাকনামি করবি না, যা ভাগ এখান থেকে। জিমিন আস্তে করে বলল, আপনার চোখ কাঁপার ওষুধ, তোর চোখা হওয়ার ওষুধ রুমে পাঠিয়েছি ভাইজান। জাঙ্কুক কিছু বলার আগেই জিমিন ছুটে চলে যায়। জাঙ্কুক এদিক ওদিক তাকিয়ে হাত পা টান টান করে রুমে যায়। নিজের রুমে যেতেও এখন কেমন লাগে। বিয়ের পরে কি যন্ত্রণা শুরু হলো। রুমে এসে সে অবাক, কি তার বউ কই? জাঙ্কুক বাথরুমের দরজার সামনে এসে থম মেরে দাঁড়িয়ে থাকে, তারপর আস্তে করে ডাকে, বউ, ও বউ। তে জাঙ্কুকের এমন কাজে হতবিহল হয়ে যায়। জাঙ্কুক যে এমন দুষ্টু এটা বিয়ের আগে ভুলেও বোধগম্য হয়নি, কিন্তু এখন দেখছে এ ছেলে ভীষণ দুষ্টু। আর তের মনে হয় জাঙ্কুক তাকে লজ্জা দিতে ইচ্ছে করে এমন করে। তে দরজা খুলে দেখে জাঙ্কুক বিছানায় বসে আছে। তে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক হাসে, তখন এমন করলেন কেন? কখন? ওই যে সোফায় বসে। কিছু করেছিলাম নাকি? মনে পড়ছে না তো। আপনি এত খারাপ? ঘরের বউ ঘরে না পেলে সব পুরুষ মানুষই খারাপ হয়। ইস, সবাই কি ভাবলো? আমি খুব লজ্জা পেয়েছি। তা ভাবুক গে, কিন্তু তুমি আমার কাছে আসছো না কেন? আমি কি পরপুরুষ? তে কিছু না বলে তাকিয়ে থাকে। জাঙ্কুক আবারও বলল, রুমে আসছো না কেন? আমি কি অন্য হাজবেন্ডের মতো জোর করে কাছে টানছি? আমি চাইছি আমাদের বন্ধুত্ব হোক, আমাদের দুজনের মন কাছাকাছি আসুক, দুজন স্বইচ্ছায় নিজেদের সুখের সন্ধানে নামতে। অথচ তুমি আমাকে জমের মতো ভয় পাচ্ছ, আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ। তে নিশ্চুপ। তুমি কি আমাকে বোগমের মতো ভেবেছো? হ্যাঁ তে, আমাকে বিয়ে করে কি তুমি ভুল করেছো? তে আমতা আমতা করে বলল, না, কোনো ব্যাপার না। যদি মনে হয় ভুল করেছো, কোনো সমস্যা নেই। আমি বিয়ে যেহেতু করতে পেরেছি, এখন তোমার ইচ্ছায় আমার থেকে দূরেও সরিয়ে দিতে পারবো।